এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসান আল আমিন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পাড়াটঙ্গী গ্রামে। তো ঘটনাটি মূলত উনি ওনার দাদির কাছ থেকে সংগ্রহ করেছেন, তার কাছেই বিভিন্ন সময় শুনেছিলেন। ঘটনাটি ঘটেছিল 1995 কি 96 সালের দিকে। আর ঘটনাটি মূলত যার সাথে ঘটেছিল তার নাম আব্দুল বশির। আর আব্দুল বশির ওনার কাকা হন। ওনার কাকা একজন মাছ ব্যবসায়ী ছিলেন। তো একদিন ওনার কাকা নতুন বাজার নামক স্থানে মাছ বিক্রি করতে গিয়েছিলেন। তো বলে রাখা ভালো, সেইখানে একটা ছোট নদী ছিল আর কি, আর ওখানে একটা মোটা কড়ই গাছ ছিল, যেই গাছের নিচে বসে উনি মাছ বিক্রি করছিলেন। তো হঠাৎ করে জুব্বা পরা, মাথায় পাগড়ি পরা আর মুখে পান খেতে খেতে একটা লোক এসে ওনার কাকাকে বলল, এই চ্যাংরা, 5 টাকার মাছ দে। এখন একজন কাস্টমার এসে এই টাইপের কথা বললে রাগ তো করা যাবে না, উনি কিছু না বলে কিছু মাছ দিলেন। তো ওই লোকটা বলল, এই দে, আর কয়েকটা দে। তো কাকা এবারও কয়েকটা দিলেন অতিরিক্ত। ওই লোকটা আবার বলল, এই দে, আর কয়েকটা দে। তো কাকা আবারও দিলেন। 3 বারের মাথায় ওই পাগড়িওয়ালা আবার বলল যে, এই দে, আরো কয়েকটা দে। এইবার কাকার তো রাগ হয়ে গেছে যে 5 টাকার মাছ নিয়ে 2 বার সে অতিরিক্ত মাছ নিল, 3 বার যখন আবার বলেছে, তখন কি রাগটা হওয়া স্বাভাবিক না? তো রাগ করে তাকে বলছেন যে, ওই মিয়া, আপনি কি আমার সাথে মজা করতে আসছেন এখানে? আপনাকে যদি এইভাবে আমি মাছ দিতে থাকি, আমার সব মাছ তো শেষ হয়ে যাবে। আমি অন্য লোকের কাছে মাছ বেচবো কিভাবে? 5 টাকার মাছ কিনে তো আপনি আমার সব মাছ নিয়ে যাবেন দেখতেছি। এই দেন, মাছ দেন, আপনার মাছ নিতে হবে না। এই বলে তার হাত থেকে মাছ নিয়ে তার ওই 5 টাকা ফেরত দিয়ে বলেন যে, আপনার মাছ খাওয়ার দরকার নাই, আপনি মাছ ধুয়ে পানি খান, যান, আমার মাছ আপনার খাওয়া লাগবে না। তো এই কথার উত্তর ওই লোকটা কিছু বলল না, উনি চলে গেলেন। তো যাওয়ার পর কাকা আবার চিন্তা করে, আহারে, একটু হুজুর মানুষ, শেষবার মতো চাইছিল, দিতাম, কেন যে এরকম ব্যবহার করলাম। উনি নিজে মন খারাপ করছেন আর কি, এইসব কথা চিন্তা করে। আচ্ছা, ওনাকে ডাক দে, একটু সরি বলে জিনিসগুলো দিয়ে দিই, এরকম চিন্তা করছেন আর কি, যে মাপটাপ চেয়ে দিয়ে দিব। তো যখনই তাকে খোঁজার চেষ্টা করেন, না, তাকে আর খুঁজে পাওয়া গেল না। এত তাড়াতাড়ি লোকটা উধাও হয়ে যাবে এটা তো হওয়ার কথা না। আর ওই লোকটাকে উনি আগে কখনো দেখেনও নাই। আশেপাশে 2-4-10 গ্রামের মানুষও উনি না, এটা নিশ্চিত হয়েছেন, কারণ দীর্ঘ সময় তো হয়তো মাছ বিক্রি করতেন, সেখানে এই টাইপের লোকের আনাগোনা উনি আসলে দেখেন নাই। তবে বিষয়টাকে কাকা প্যারানরমাল ভাবে নিলেন না, উনি সাধারণ মানুষ মনে করেছিলেন। তবে ওই দিন উনি মাছ বিক্রি করে বেশ ভালো লাভ করেছিলেন। তো মাছ বিক্রি করে কাকা যখন সন্ধ্যার দিকে বাড়িতে যান, আর তখন উনি মুখে পান দিয়ে খেতে খেতে যাচ্ছিলেন। তো একটা কথা বলে রাখা ভালো, এই যে এই বশির কাকা, উনি কিন্তু কখনো পান, বিড়ি, সিগারেট এগুলো কিচ্ছু খেতেন না। তা আশেপাশের লোকজন দেখছে যে এই বশির মিয়া সে পান খেতে খেতে যাচ্ছে, সবার মনের মধ্যে এইটাই এসেছে যে আজকে মনে হয় লাভটাভ হয়েছে, তাই শখ করে একটু পান খাচ্ছে আর কি। আর হয় না, গ্রামে অনেক সময় মুরব্বীর একসাথে বসলে, এই নাও একটা পান খাও, হাতে ধরায় দেয়, তখন কেউ পান না খেলেও পান চাবাতে থাকে। হয়তো ওই রকম করে কেউ দিয়েছে, উনি খাচ্ছে। উনি পান খেতে খেতে বাড়িতে গেছে। যাওয়ার পর কাকার মা যখন এই কাকাকে বলছে যে, এই নে গোসল কর, মাছ টাছ বিক্রি করে আসলি, গোসল কর, তখন নাকি কাকা মোটা গলায় বলে ওঠে, আমি গোসল করব না, আমি পবিত্র। তখন কাকার মা বলে, আরে দূর বেটা, কিসের পবিত্র, তুই মাছ টাছ বিক্রি করছিস না, গায়ে কত কিছু মাছের পানি টানি ছিটে পড়ছে, এই যা গোসল করে। তখন কাকা আবার বলে ওঠে, এই মস্করা করবি না আমার সাথে, বলছি না আমি পবিত্র, আমি গোসল করব না। কাকার মা এই কথা শুনে অবাক হয়ে গেছেন, কিরে আমার সাথে তুই তুই করে কথা বলছে, আমি নাকি ওর সাথে মস্করা করতেছি। এটা শোনার এইসব চিন্তা করে বা ওনার মুখে ওইটা শোনার পরে ওনার তো রাগ হয়েছে। তো উনি আবার বলছেন, এই তোরে বললাম না, যা গোসল করে আয়। তখনই নাকি কাকা লাফ দিয়ে এসে ওনার মায়ের গলা টিপে ধরেছেন। আর যখনই ওনার মা চিৎকার শুরু করেছেন, তখনই গলা ছেড়ে দিয়েছেন এবং ছেড়ে দিয়ে নদীর দিকে দৌড় দিয়েছেন। আর মুখে শুধু একটাই কথা বলছিলেন যে, আমাকে বলে মাছ ধুয়ে পানি খানগা, কত বড় সাহস, আজকে নদীতে চুবাই ওরে পানি খাওয়াবো। এদিকে কাকার মায়ের চিৎকার শুনে
আশেপাশে সবাই চলে আসে, কি হয়েছে বলে, ওই যে দেখো ওই যে দৌড় দিচ্ছে, কি ধরনের উল্টাপাল্টা কথা বলতেছে। তখন সবাই আবার কাকার পিছনে দৌড় দিয়েছেন, তাকে তো ধরতে হবে, নিশ্চয়ই প্যারানরমাল কোনো কিছু হয়েছে। তো কয়েকজন চেষ্টা করে ধরতে প্রথম দিকে না পারলেও অবশেষে 5-6 জন মিলে তাকে ধরতে সক্ষম হন। তখনও উনি নদী পর্যন্ত পৌঁছান নাই আর কি। আর ওনার বাড়ির একদম কাছাকাছি একজন মহিলা কবিরাজ ছিল। তো সেই মহিলা কবিরাজ এই কথা শুনে চলে আসছে। তো মহিলা কবিরাজ সে ওই জিনকে হাজির করেছে অল্প সময়ের মধ্যেই। আর জিন তো আসলে তার ভেতরেই ছিল, হাজির করার কিছু ছিল না আসলে ওই অর্থে। ওই জিনটা কি করেছে, ওই মহিলা কবিরাজের 14 গোষ্ঠীর নাম বলতে শুরু করে এবং হেসে হেসে বলতে থাকে যে, আমারে তুই ছাড়াতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমাকে ছাড়ানোর চেষ্টা করলে আমি একে ছেড়ে চলে যাব, কিন্তু তোকে কিন্তু ধরবো। আর তোকে যদি আমি ধরি না, তুই তো মরবি, তোর বাচ্চা কাচ্চা সহ এর পরবর্তী প্রজন্ম এগুলোর আমি মারতে থাকবো। ভাগ এখান থেকে, ভাগ, আমার কাজে বাধা সৃষ্টি করিস না। ও আমার সাথে বেয়াদবি করছে, আমি ওর শাস্তি দিব। তো মহিলা কবিরাজ আসলে ওইভাবে ওরকম বড় কোনো কবিরাজ ছিলেন না, এই টুকটাক ঝাড়ফুঁক, টুকটাক জিনের চিকিৎসা, জিন হাজির করতে পারতেন, জিন যদি আপোষে চলে যাইতো এই টাইপের কোনো কাজ করতে পারতেন, এইটুকু ছিল ওনার মোটামুটি একটু জানাশোনা আর কি। তো উনি যখন বুঝতে পারছেন যে এই জিনটা খুব শক্তিশালী, একে আসলে ছাড়ানো সম্ভব ওনার পক্ষে হবে না, তখন ওই মহিলা বলেন যে আমি পারবো না, আমি গেলাম, এই কথা বলে উনি বাসায় চলে গেছেন। তখন আবার চেচুয়া বাজার নামক একটা জায়গা থেকে একজন কবিরাজকে আনা হয়। সেই কবিরাজ কাজ শুরু করার আগেই ওই কাকার ভিতরে থাকা জিনটা বলে ওঠে, এই তুই যদি আমার কাছ থেকে একে ছাড়াস, তুই কিন্তু বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারবি না। বাড়িতে যাওয়ার আগে আমি তোরে ধরবো, তখন দেখবো তোর কোন বাপ এগিয়ে এসে তোকে বাঁচায়। কবিরাজ আসলে ওই মহিলা কবিরাজের মতোই ছিল, তার দৌড়ঝাঁপও খুব বেশি দূর ছিল না। সে বুঝতে পারে এই জিনকে কাবু করা তার পক্ষে সম্ভব না। এখন এই অবস্থায় যখন প্রত্যেকেই সারেন্ডার করে চলে যাচ্ছে, এই উপস্থিত লোকদের মধ্যে একটা লোক উনি আবার আসছেন। হ্যাঁ, উনি আবার আসছেন। ওই লোকটাকে ওই গ্রামের সবাই চেনে, সেও আসলে টুকটাক কবিরাজ ঝাড়ফুঁক করলেও ওই গ্রামে ওই যে মহিলা কবিরাজ বা এই যে মাত্র যে কবিরাজ আসছে, সবাই ধারণা করতো এই 2 কবিরাজের কাছে উনি কিছু না। কিন্তু এই লোকটাই এগিয়ে আসে। এই লোকটার নাম হলো আতামিয়া। আতামিয়া যখন এগিয়ে আসছে, ওই জিনটা তো তাকে ভয় দেখানোর চেষ্টা করে। তখন আতামিয়া বলে ওঠে যে, একটা কথা মনে রাখিস, আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। এই কথা বলার সাথে সাথে ওই আতামিয়া কি করেছেন, এক হাতে একটা হাতির দাঁত উনি নিয়েই আসছিলেন আর কি, বা শুরুর দিকে ওই মহিলা কবিরা যখন ফেল করছেন তখন হয়তো উনি নিয়ে আবার আসছেন এখানে, যে কোনো একটা কিছু হইতে পারে। তো উনি হাতির দাঁত আর একটা কাঁচি নিয়ে আসছিলেন। এই হাতির দাঁতের উপরে কাঁচি উনি ঘষা দিয়ে কি যেন দোয়া পড়েছেন। এরপরে এই যে বশির কাকা যেখানে ছিলেন আর কি, এর চারদিকে একটা গোল বৃত্ত করেছেন। এর আগেও কিন্তু অন্য কবিরাজরা বৃত্ত করেছে, কিন্তু কোনো লাভ হয়নি আর কি। তো উনি ওই বৃত্ত করে কি যেন পরে ওই মাটিতে জাস্ট খালি একটা চর মেরেছে, আর সাথে সাথে মনে হলো বশির কাকা ছটফট শুরু করে দিয়েছে, শরীর কেঁপে উঠছে। আর ওই জিনটা বলতে থাকে যে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, আমি আর পারছি না। তখন ওই কবিরাজ বলে যে, কেন রে, তোর বাহাদুরি কোথায় গেল? তুই একটু আগে না আরো 2 জনের সাথে কি আচরণ করলি? এখন বল তুই কে, আর এই লোকটার উপর কেন ভর করছিস? তখন ওই জিনটা বলে যে, আমার নাম সুলাইমান, আমি 200 বছর ধরে ওই করই গাছের ওইখানে আছি। আমি ওর কাছে মাছ কিনতে গেছিলাম, আমি তো ওর কাছে ভিক্ষা নিতে যাই নাই। সে আমাকে মাছ দিছে, এটা সত্য। আমি ওকে 2 বার চাইছি, সেটাও দিছে। আমি অপেক্ষায় ছিলাম, ও যদি 3 বারও দিত তাহলে ওর আমি একটা বড় উপকার করতাম, ওর ভালো লাগছিল। কিন্তু 3 বারের বার ও আমার সাথে যে আচরণটা করলো, এইটা তো আমি মাইনে নিতে পারিনি। আর সে খুবই বাজে ধরনের কথা বলছে। সে বলে মাছ ধুয়ে নাকি পানি খাবো আমি। এটা তো ঠিক করে নাই। ওকে আমি পানিতে চুবায় ওকে পানি খাওয়াবো, এটা না করে আমি কোথাও যাব না। তখন কবিরাজ বুঝতে পারলেন আসলে এই যে বশির চাচা উনি আচরণটা ওরকম করেছেন, এটা সত্য। তখন আবার কবিরাজ বলেন যে, তুমি মিয়া
5 টাকা দিয়ে মাছ কেনার পর আবার তুমি একবার চাইছো সে দিছে, 2বার চাইছো সে দিছে, 3বারের বাবার চাইতে গেছো কেন? এটা কি তোমার দোষ ছিল না? আর তুমি তো স্বাভাবিক মানুষের বেশে গেছো, ও কি তোমাকে বুঝতে পারবে তুমি কে? আর তুমি ওর জায়গায় থাকলে কি করতা? 5 টাকা দিয়ে মাছ কেনার পর তুমি বারবার তাকে মাছ দিতা। তো এইভাবে তাকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়। তখন বলে, আচ্ছা ঠিক আছে, বুঝছি, মূলত ওর উপর আমার খুব রাগ হয়েছিল, আর যেহেতু ওরকম একটা অপমানজনক কথা বলছে, সুতরাং আমি কয়েকটা জিনিস বলবো এখন, সেগুলো আমাকে দাও। আর আমি চলে যাব এখান থেকে। চলে যাওয়ার আগে এই যে ওদের যে রান্নাঘরটা আছে না, এই রান্নাঘরটা মাটির সাথে মিশাই দিয়ে যাব, তাহলেই বুঝতে পারবো যে আমি চলে যাচ্ছি। এখন কি দিতে হবে? তখন ওই জিনটা বলে, একটা কালো মোরগ দিতে হবে। তখন বলে, আচ্ছা ঠিক আছে দেবো। বলে, না দেবো না, এক্ষুনি দিতে হবে। তখন ওই সময় ওই বাড়িতে ওই যে মুরগি পালতো আর কি, একটা মোরগ নিয়ে আসা হয়, তবে মোরগটা ওই রকম কালো ছিল না। তারপরে বলে যে না, কালো মোরগ লাগবে। তবে পাশের প্রতিবেশীর বাড়ি থেকে কালো মোরগ একটা নিয়ে আসা হয় আর কি। ওই কালো মোরগটা বশির কাকার কাছে দেওয়ার পর বশির কাকার ভেতরে থাকা ওই জিনটা নাকি এক কামড় দিয়ে ওই কালো মোরগের সমস্ত রক্ত খেয়ে ফেলে। এরপরে বশির কাকা মাটিতে ঠাস করে পড়ে যায়, আর এরপরই ওনার বাড়ির রান্নাঘরটা কোনো বাতাস ছাড়াই একদম দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে। তো এটাই ছিল কাকার সাথে ঘটে যাওয়া ঘটনা। এরপরে কাকার সাথে আর কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি। তবে কাকার সাথে এই ধরনের ঘটনা যদিও বা ঘটে না, কিন্তু অন্য ঘটনা ঘটেছে, সেটা বলি। এই কাকার এক বন্ধুর বিয়ে, তো কাকা সহ আরো 2 বন্ধু, রফিক আর নাজমুল তাদের নাম, তো তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছিল। এখন কাকার কাছে গিফট নেওয়ার মতো না কোনো টাকা ছিল না, আর তার 2 বন্ধু, তাদের অবস্থা ওরকম ভালো না। এখন একটা জায়গায় যাবে দাওয়াত খেতে, একটা গিফট তো নিয়ে যেতে হবে। এখন টাকা কিভাবে পাবে? এখন চিন্তা করেছে যে এখন তো জাম পেকেছে, একটা জাম গাছ আছে, ওই জাম গাছে অনেক জাম আছে, তো ওই জাম গাছ থেকে কিছু জাম পেরে বাজারে বিক্রি করি, কিছু টাকা পয়সা হবে, ওইটা দিয়ে দেখি কিছু কিনা টিনা যায় কিনা। তো ওই বাজারের নাম হলো নতুন বাজার, যেটা আমরা শুরুতে বলেছি। তো ওই নতুন বাজারে এক খালের পাশে একটা মোটা জাম গাছ ছিল। তো বলে রাখা ভালো যে আশেপাশে যে হিন্দু পরিবাররা ছিল, ওনাদের কেউ মারা গেলে দূর থেকে যখন লাশটা নিয়ে আসতো, তো শ্মশানে যাওয়ার আগে ওই জাম গাছের নিচে কিছুক্ষণ রাখার উদ্দেশ্য ছিল একটু জিরিয়ে নেয়া, এই, তাছাড়া আর কিছু না। তো ওনারা তো ওই জাম গাছের নিচে আসছেন। এখন জাম গাছে উঠবে কে? সবাই তো কেতা দুরস্ত হয়ে আসছেন, মানে ফিটফাট বাবু সেজে আসছেন, বিয়ে খেতে যাবেন, কিন্তু কারোর কাছে টাকা নেই। এখন এই অবস্থায় জাম গাছে উঠলে নতুন জামা কাপড় কি ঠিকঠাক থাকবে? একজন আরেকজনকে বলে তুই ওঠ, ও বলে ও তুই উঠ, এইভাবে সবাই ধাক্কা ধাক্কি করতে থাকে। একটা পর্যায়ে এই কাকা বলেন যে আচ্ছা, এত কথার দরকার নাই, তোরা চুপচাপ নিচে থাক, আমি উঠি, দে আমাকে একটু ধাক্কা দে। তখন ওনাকে একটু ধাক্কা দিয়ে উপরে দিলে, মানে উপরে উঠিয়ে দিলে, উনি গাছে উঠে পড়ছেন। তো কাকা গাছের বেশ অনেকটাই উপরে উঠেছেন। তো কাকা যেই ডালে বসে জাম পাড়ছিলেন, হঠাৎ করে দেখেন যে তার একটা পাশের চিকন ডালে একটা বাচ্চা মেয়ে বসে জাম পাড়ছে। তো কাকা ধমক দিয়ে বলে যে, এই সেমরি, তুই এত উপরে উঠছিস কেন? তুই তো পড়ে গেলে মারা যাবি রে, এই তাড়াতাড়ি গাছ থেকে নাম। তখন ওই মেয়েটা বলে যে আমার কিছু হবে না, তুই তোর চিন্তা কর, তুই আমার জাম গাছে জাম পাড়তে আসছিস, আচ্ছা ভালো কথা, জাম পার, জাম পেরে চলে যা, আমার কথা তোর চিন্তা করতে হবে না। কাকা উনি এই বাচ্চা মেয়ের মুখে তুই তুকারি শুনে তার তো ভীষণ রাগ হয়। তখন বলে যে এই, আমি তোর ভালোর জন্য বললাম, আর তুই কিনা মানে তুই করে কথা বলছিস, গাছ থেকে নামবি নাকি আমি তোর ধাক্কা দিয়ে ফেলে দিব। তখন ওই মেয়েটা রাগে বলে ওঠে, এত বড় সাহস তোর, তুই আমার গাছ থেকে আমাকে ধাক্কা মেরে ফেলে দিবি? তা দেখ আমি তোর কি করি। যখনই বলছে দাঁড়া আমি তোর কি করি, তখন চাচা দেখে যে দপ করে ওই মেয়ের চোখ দুটো মনে হলো আগুনের মতো জ্বলে উঠল। দিন দুপুরে এই ধরনের ঘটনা দেখে কাকা তো প্রচন্ড ভয় পান। শুধু ভয় যে পেয়েছেন বিষয়টা এরকম না, ওই মেয়েটা নাকি কাকার যেই ডাল, মানে যেই ডালে কাকা বসেছিলেন, সেই ডালে নাকি জাস্ট খালি পা দিয়ে একটা টাচ করেছে,
সাথে সাথে ওই মোটা ডালটা ভেঙে যায়, আর ভেঙে আসলে নিচে পড়ে। তবে নিচে পড়ার আগে বিভিন্ন সময় আসলে একটা ডালের সাথে আর একটা ডালে বাড়ি খেয়েছিল। কাকা ওই সরাসরি যে নিচে পড়েছেন তা না, আর একটা ডালের উপর পড়েছে। এইভাবে পড়তে পড়তে নিচে পড়েছেন উনি। আর নিচে যখন পড়েছেন, অদ্ভুত ব্যাপার হলো যে ওনার মুখের যতগুলো দাঁত ছিল সবগুলো দাঁত পড়ে গেছে, আর মুখ দিয়ে অনবরত রক্ত বের হচ্ছে। তো কাকার এই অবস্থা দেখে অন্য বন্ধুরা তো প্রচন্ড ভয় পেয়েছেন। এখন ওনারা কি করবেন বুঝতে পারছেন না। এর মধ্যে তো একজন তো দৌড় দিয়ে পালিয়ে গিয়েছেন। এখন কাকা বেশ শক্তিশালী ছিলেন, ওনার ওই আহত শরীর নিয়ে আর যেই দাঁতগুলো উনি আশেপাশে পড়েছিল ওইগুলো কুড়িয়ে নিয়ে সবগুলো দাঁত পকেটে নিয়ে হসপিটালের কাছে যান। হসপিটাল খুব বেশি দূরে ছিল না। হসপিটালের বারান্দায় এসে উনি বেহুশ হয়ে পড়ে যান। এরপর হসপিটালে যারা কর্তব্যরত চিকিৎসক ছিলেন, নার্সরা ছিলেন, তারা তাকে নিয়ে যান। দেখা গেল ওনার শরীর বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে। এরপর দীর্ঘ সময় লেগেছিল ওনার ট্রিটমেন্ট করতে, ওনার সুস্থ হতে। আর ওই দাঁতগুলো চেষ্টা করা হয়েছিল আগের জায়গাগুলোতে বসানোর জন্য। এটা কিন্তু উনি সারা জীবন বহন করে চলেছেন, এখনো চলছেন। উনি এখন আল্লাহর রহমতে জীবিত আছেন, যদিও বা সুস্থ আছেন। তবে একটা ব্যাপার হলো, উনি যদি ওনার মাথার চুল ফেলে দেন, মানে মাথা টাক করে ফেলেন, তখন দেখা যায় ওনার মাথা থেকে ঘাড়ের মাঝ বরাবর একটা কালো দাগ আছে। উনি যখনই মাথা নাকি টাক করেন সাথে সাথেই উনি বেহুশ হয়ে যান। এরপরে ওনার জ্ঞান ফেরে, কিন্তু মাথা নেড়া করার সাথে সাথে বা টাক করার সাথে সাথে উনি জ্ঞান হারিয়ে ফেলেন। এটা একটা রহস্য। আর ওখান থেকে পড়ে যাওয়ার পর শরীরের হাড়গোড় ভাঙবে এটা ঠিক, কিন্তু সবগুলো দাঁত পড়ে যাবে। যদিও বা উনি বুঝতে পেরেছিলেন পরে যে বিষয়টা অস্বাভাবিক ছিল, আর যেটা ঘটেছে এটা মোটেও স্বাভাবিক না, ওই মেয়েটাও স্বাভাবিক কেউ ছিল না, এটা পরে বুঝতে পেরেছে। কিন্তু ওই অবস্থাতে দিন দুপুরে এটা তো আসলে বোঝা ওনার পক্ষে সম্ভব ছিল না। দিনের বেলা একটা বাচ্চা মেয়ে গাছে উঠতে পারে, গ্রামে এরকম অনেক ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে আছে যারা অনায়াসে গাছে উঠতে পারে, উনি ওরকমটাই মনে করেছিলেন। আর একটা বাচ্চা মেয়ের মুখে তুই তুকারি শুনে ওনার তো আসলে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, এটাই হয়েছে। আর এইটার প্রতিবাদ করতে গিয়েই উনি এই বিপদটাতে পড়েছিলেন আর কি। তো যাই হোক, এটি ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন। আশা করছি ওনার কাছ থেকে এমন আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের কাছেও ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, এমনই একজন ভাই যার নাম শরীফ খান, উনি সেনাবাহিনীতে কর্মরত রয়েছেন এবং এই মুহূর্তে উনি বাংলাদেশ সেনাবাহিনীর হয়ে জাতিসংঘের একটি মিশনে কর্মরত আছেন এবং সেটা কুয়েতে পরিচালিত হচ্ছে। উনি কুয়েত থেকে ঘটনা পাঠিয়েছেন। তো ওনার চাকরি জীবনে ঘটে যাওয়া এক রহস্যময় ঘটনা উনি আমাদেরকে পাঠিয়েছেন। ঘটনাটি ঘটেছিল 2014 সালে বান্দরবনে। তো বান্দরবন ক্যান্টনমেন্টের পাশে সাঙ্গু নদী রয়েছে। তো ক্যান্টনমেন্ট থেকে একটু দূরে ওনাদের সেনা ক্যাম্পের পাশেই মূলত ঘটনাটি ঘটেছিল। ঘটনা যেদিন ঘটে ওই দিন সারাদিনই বৃষ্টি ছিল, আর বিকেলের দিকে ওনাদের নিয়ম অনুযায়ী বা রুটিন ওয়ার্ক অনুযায়ী ওনারা কলিগ যারা আছেন তারা ফুটবল খেলছিলেন। খেলা শেষে যেহেতু খেলাধুলা করেছেন, আবার বৃষ্টি হচ্ছিল, মাঠও কর্দমাক্ত ছিল, তো চিন্তা করেন পাশেই তো সাঙ্গু নদী রয়েছে, দ্রুত আমরা একটু সাঁতার কেটে আসি, গোসল করে আসি। তো সবাই মিলে তো ওখানে গিয়েছেন। আর ওখানে যাওয়ার পর যেটা হয় যে পানির নিচে কে কতক্ষণ দম ধরে রাখতে পারে একজন আরেকজনের সাথে একটু প্রতিযোগিতা করছিলেন। তো এভাবে ওনারা বেশ মজা করছিলেন সাময়িক সময়ের জন্য। তো ওনারই এক কলিগ ছিল যার নাম হচ্ছে আনোয়ার। তো ওনারা এইভাবে মজা করছিলেন, আবার সাঁতারও কাটছিলেন। ওই নদীর মাঝখানে চলে এসেছেন, আবার তীরে চলে আসছিলেন। তো একবার ওনারা মাঝে গেলেন, আবার তীরে চলে আসছেন। তো এরকমটা করছিল আর কি। তো কেউ কেউ ডুব সাঁতার দিচ্ছিল। তো এই যে আনোয়ার, উনিও ডুব সাঁতার দিয়ে ওনার পিছনে পিছনে আসছিল আর কি। আর এই যে শরীফ ভাই, উনিও পেছন দিকে তাকিয়ে দেখছিলেন যে আনোয়ার আসছে। একদম তীরে যখন চলে এসেছেন তার কিছুক্ষণ আগেই কিন্তু দেখেছেন যে আনোয়ার একবার মাথা তুলেছে, আবার ডুব দিয়েছে। তার মানে আনোয়ারও তীরের খুব কাছাকাছি চলে এসেছে। কিন্তু দেখা গেল যে আনোয়ার আর ভেসে উঠছে না।
তখন শরীফ ভাই চিন্তা করেছেন যে এই তো উঠবে, তো মাত্রই তো দেখলাম। কিন্তু না, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট হয়ে যায়, কিন্তু আনোয়ার সাহেব আর মাথা তোলে না। এদিকে উনি এই ব্যাপারটা বুঝতে পেরে সাথে সাথে অন্যান্য যারা কলিগরা ছিল ওখানে তাদেরকে জানিয়েছেন। সবাই তো ডুব দিয়ে ওই জায়গায় খোঁজাখুঁজি শুরু করেছেন, কারণ একদম কিনারেই চলে এসেছিলেন আর কি ওই আনোয়ার সাহেব। কিন্তু ডুব দিয়ে কেউ কিচ্ছুই দেখতে পাচ্ছিল না। সাথে সাথে ওনারা দ্রুত ওনাদের ক্যাম্পে এসে রিপোর্ট করলেন, আর ওনাদের এই দৃশ্যটা স্থানীয় উপজাতিরা দেখছিল। যখন ক্যাম্পে রিপোর্ট করার পর ওনাদের ক্যান্টনমেন্টও রিপোর্ট করা হলো, দ্রুত সেখান থেকে ডুবুরির টিম আসে এবং আরও কিছু সদস্যরা আসে। তো ওনারা কিন্তু ওই জায়গায় অনেক খুঁজেছিলেন, অক্সিজেন নিয়ে নিচে নেমে অনেক খোঁজাখুঁজি করা হলো, কিন্তু না, কিছুই দেখা গেল না। দিন রাত 24 ঘন্টা, মানে রাত হয়ে গেছে খোঁজা বন্ধ, বিষয়টা এরকম না, 24 ঘন্টা শিফটিং অনুযায়ী খোঁজা হয়েছে। স্পিড বোট, টমটম, স্থানীয়ভাবে টমটম বলে, তারপর নৌকা, এগুলো দিয়ে খোঁজাখুঁজি করেছিলেন সবাই, কিন্তু না, পাওয়া যাচ্ছিল না। ওই সময়ে সাঙ্গু নদীতে বেশ স্রোত ছিল। সবাই ভেবেছিল স্রোতে ভেসে নিয়ে হয়তো বা নদীর অন্য সাইডে নিয়ে গেছে। এই জন্য আর এক সাইডে কিন্তু জাল পেতে রাখা হয়েছিল, যাতে জালে বেঁধে যায়। ওখানে যারা উপজাতি ছিলেন, স্পেশালি যারা চাকমা সম্প্রদায়ের ছিলেন, তো ওনারা বলা বলি করছিলেন যে 72 ঘন্টার আগে কোনোভাবেই একে পাওয়া যাবে না। তো ওনারা এতটা কনফিডেন্টের সাথে কিভাবে বলছিলেন? যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমরা কিভাবে বুঝতে পারলা যে 72 ঘন্টার আগে ওকে পাওয়া যাবে না, তখন তারা এক রহস্যময় ঘটনার কথা শোনান। তারা বলেন যে এখানে এমন ঘটনা এর আগেও অনেকবার ঘটেছে। বাচ্চারা নদীতে গোসল করার সময় হারিয়ে গিয়েছে, এরকম বহু বাচ্চা হারিয়ে গেছে, বহু বছর ধরে এই ঘটনা ঘটছে এখানে, কিন্তু প্রত্যেককেই 72 ঘন্টার মাথায় গিয়ে পাওয়া গিয়েছে, মানে 3 দিনের মাথায় গিয়ে পাওয়া গিয়েছে। সত্যি তাই, প্রথম দিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন খোঁজা হলো, তৃতীয় দিন গিয়ে নদীর এক কিনারায় একজন উপজাতি উনি দেখেন এই আনোয়ারের দেহ, মৃতদেহটাকে দেখতে পান। উনি দ্রুত ক্যাম্পে খবর দেন, ক্যাম্পের সদস্যরা চলে আসে এবং তারা এসে এই আনোয়ার সাহেবের ডেড বডি দেখতে পান। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই 3 দিন উনি যে পানির নিচে ছিলেন, 3 দিন পানির নিচে থাকলে একটা বডির অবস্থা কেমন হয়, কিন্তু না, মনে হচ্ছে মাত্র উনি মারা গেছেন এবং তার পেটে কোনো পানি নাই। মনে হচ্ছে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। তার নাক, মুখ, কান দিয়ে তাজা রক্ত বের হচ্ছিল। মনে হচ্ছিল এই মাত্র উনি মারা গেছেন, অথচ উনি কিন্তু 3 দিন নিখোঁজ। মৃত্যুর সময় আনোয়ার সাহেবের বয়স হয়েছিল মাত্র 23 বছর। একজন টকবগে যুবক, যিনি দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। এইভাবেই রহস্যজনকভাবে সকলকে কাঁদিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে উনি চলে যান। ওনার ওই মৃত্যুটা রহস্যই রয়ে গেছে। তবে একটা ব্যাপার, এই যে আনোয়ার সাহেব, উনি ওনার বাবার একমাত্র সন্তান ছিলেন। প্রিয় লিসেনার্স, এইখানেই হচ্ছে রহস্যের একটা খোলাসা করার সুযোগ রয়েছে। সেটা হচ্ছে, আপনারাও বিভিন্ন সময় এটা দেখে থাকবেন, এমনকি খোঁজ নিয়েও জানতে পারবেন যে পানির নিচে অনেক সময় যেই মানুষরা, বিশেষ করে পুরুষ সদস্যরা, এরা হারিয়ে যায়, রহস্যজনকভাবে মারা যায়। এদের সিংহভাগই পিতামাতার একমাত্র ছেলে সন্তান। মেয়ে সন্তানদের সাথেও এই ঘটনা ঘটে, তবে তুলনামূলক কম ঘটে। সিংহভাগই ছেলে সন্তানদের সাথে ঘটে, যারা এক বাবার এক সন্তান বা পরিবারের একমাত্র সন্তান। তারা কখনো কখনো একটা ছেলে আছে, অন্যান্য সবাই বোন আছে, সেক্ষেত্রেও এটা হতে পারে, তবে সেক্ষেত্রে এই ব্যাপারটা ঘটে তুলনামূলকভাবে কম। শুধু একটা সন্তানই রয়েছে, তাও সেটা ছেলে। এই ধরনের ঘটনাই বেশি ঘটে। প্রিয় লিসেনার্স, এর পেছনে এক রহস্য রয়েছে, কারণ এই ঘটনাগুলো সাধারণত পানির জিনেরা ঘটিয়ে থাকে এবং এটা ওরা নির্দিষ্ট সময়েই করে থাকে।
এবং নির্দিষ্ট সময়ে ওরা বলি হিসাবে নেয়, সে যেই হোক না কেন। এরকম ঘটনা কিন্তু আমরা দেখেছি নীলাদ্রি লেকে, এবং সেই ঘটনাও আপনাদেরকে উপস্থাপন করেছিলাম। বাংলাদেশের রিনাউন্ড একটা গ্রুপ অফ কোম্পানির একজন ডিরেক্টরের ছেলে সেখানে মারা গিয়েছিল সকলের সামনে। তাকেও কিন্তু 3 দিন পরে পাওয়া যায়, এবং 3 দিন পরে যখন পাওয়া যায় মনে হচ্ছে সে মাত্র মারা গিয়েছে। আসলে এই যে ব্যাপারগুলো, এটা আমরা যারা শুনলাম, জানলাম, আমাদের উচিত মানুষদেরকে সতর্ক করা। কেউ বিশ্বাস করুক না করুক, আমাদের কিন্তু দায়িত্ব রয়েছে মানুষকে সতর্ক করা। বিশেষ করে আমি কিন্তু আমার পরিচিত যারা রয়েছে, আমার স্টুডেন্টরা রয়েছে, তাদেরকে কিন্তু মাঝে মাঝে জিজ্ঞেস করি যে তোমরা পিতামাতার একটাই সন্তান কে কে আছো? তখন কেউ কেউ হাত তোলে। তখন তাদেরকে আমি বলি যে ভালো করে সাঁতার শিখবা, বা ওদেরকে কিছু পরামর্শ দেই আর কি। আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। আপনারাও কিন্তু এই ব্যাপারগুলো নিয়ে সতর্ক থাকবেন, বিশেষ করে যারা পরিবারের একজনই সন্তান রয়েছেন, তারা পানিতে নামার ক্ষেত্রে সতর্ক থাকবেন। আপনি যতই সাঁতার জানেন না কেন, এই বিপদে পড়লে কোনো সাঁতারে কোনো কাজে আসবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আরিয়ান তারেক। ওনার বাড়ি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলং ইউনিয়নের সারিঘাট গ্রামে। তো চলুন ঘটনায় চলে যাই। তো ঘটনা যেটা বলবো, এই ঘটনা দুটো পার্ট রয়েছে। প্রথম পার্ট, এই পার্টে যে ঘটনাটি ঘটেছে সেটা এই আরিয়ান তারেক ভাইয়ের আব্বুর সাথেই ঘটে যাওয়া ঘটনা। তো চলুন মূল ঘটনায় চলে যাই। যেই জায়গাতে ঘটনাটা ঘটেছিল সেটা হচ্ছে এই সিলেটের জৈন্তাপুর উপজেলার উজানিনগর এলাকায়। আমরা যারা ওই অঞ্চলে মাঝে মাঝে বেড়াতে গিয়েছি, বিশেষ করে জাফলং, এটা তো আমরা চিনি, ওই জাফলংয়েই এই আরিয়ান তারেক ভাইদের বাড়ি। তো 2016 সালের আগস্টের কোনো একটা রাতে ওনারা প্রতিদিনের মতো ঘুমিয়েছেন। তো বলে রাখা ভালো যে এই তারেক ভাইদের পরিবারে ওনার আব্বু, আম্মু, উনি আর ওনার দুটো ছোট বোন রয়েছে। তো রাতের বেলা হঠাৎ ওনার আব্বুর ডাকে ওনার এবং ওনার আম্মুর ঘুম ভেঙে যায়। তাড়াতাড়ি করে দরজা খুলতে না খুলতে ওনার আব্বু হুমড়ি খেয়ে ঘরের মধ্যে পড়ে যান। মানে দরজার উপরে উনি শরীরের ভর দিয়েছিলেন যে কখন দরজা খোলা হবে, সাথে সাথে উনি ঘরে ঢুকবেন, এমন একটা অবস্থা। বুঝাই গেল যে উনি খুব আতঙ্কিত হয়ে আছেন। প্রথম দিকে চিন্তা করেছিলেন যে পথে ঘাটে কোনো বিপদ আপদ হয়েছে কিনা, কোনো সন্ত্রাসী ধরেছে কিনা, কেউ হামলা করেছে কিনা, কিন্তু না, ওনার চোখে মুখে যেরকম ভয় ছিল তাতে বোঝা গেল যে উনি ভয়ঙ্কর কোনো ঘটনার মুখোমুখি হয়েছেন, এবং সেটা কোনো প্যারানর্মাল ঘটনা। তো উনি একটু স্বাভাবিক হওয়ার পর মূলত পরিবারের সদস্যদেরকে এই ঘটনাটা খুলে বলেন। তো উনি বলেন যে উনি বাসায় আসার জন্য যখন রওনা দিয়েছিলেন, তো ওখানে একটা রাস্তা রয়েছে, এটাকে মসজিদ রাস্তা বলে আর কি। তো ওই জায়গাটাতে রয়েছিলেন আর কি। আর এই যে তারেক ভাইদের বাসার সামনে একটা মসজিদ রয়েছে, আর তার বিপরীত দিকে আর একটা রাস্তা রয়েছে। ওই রাস্তা দিয়ে গেলে সামনে একটা মাজার রয়েছে। এই মাজারের সাথে অনেক ঘটনা জড়িত রয়েছে আর কি। অনেকেই নাকি এই মাজারকে গরম মাজার নামে ডেকে থাকে, মানে গরম মাজার, হট মাজার যদি আমরা বলি, মানে হট মানে গরম, ওই গরম আর কি। রাতের বেলা নাকি এখানে অদ্ভুত সুরতের কিছু মানুষদেরকে দেখা যায়, মানে মানুষের অবয়বে দেখা যায় আর কি। এই ধরনের ঘটনার সাক্ষী অনেকেই নাকি ওই এলাকায় রয়েছেন। আর ওখানে হাজার হাজার বা এরকম অসংখ্য কবর রয়েছে বলে অনেকে বিশ্বাস করেন, এবং এই কবরগুলো আসলে কাদের কবর এই বিষয়ে নাকি কোনো তথ্য কারো কাছে নেই। রাতের বেলা হোক আর দিনের বেলাতেই হোক, ওই জায়গাগুলোতে খুব একটা মানুষজন আসা যাওয়া করতে চায় না। এখন উনি রাতের বেলা যখন ওই রাস্তা দিয়ে আসছেন, রাত আনুমানিক তখন 3টা বাজে, ওই রাস্তা দিয়ে উনি আসছেন। তবে উনি ওই মসজিদ রাস্তা দিয়ে আসছেন, ওই মাজারের ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন না, কিন্তু মসজিদ রাস্তায় ছিলেন তখন উনি হঠাৎ করে দেখেন ওই চিপা একটা রাস্তা, ওই রাস্তায় 3 লাইন ধরে, মানে ওই রাস্তায় 3টা লাইন রয়েছে,
হাজার হাজার মানুষ এই আরিয়ান ভাইয়ের বাবার দিকেই আসছে। প্রত্যেকের পরনে সাদা জোব্বা টাইপের কাপড়, আর একদম সামনের দিকে একজন ব্যক্তি রয়েছেন, তার দাড়িগুলো এত বড় যে একদম কোমর পর্যন্ত নেমে গেছে আর কি। অন্যান্যদেরও দাড়ি আছে, তবে সেটা অত বড় না। তো আস্তে আস্তে তারা এগিয়ে আসছে। তবে এইখানে যে আরিয়ান ভাইয়ের বাবা দাঁড়িয়ে আছেন বা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছেন, এই বিষয়ে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। তবে শুরুর দিকে আরিয়ান ভাইয়ের বাবা এটাকে অস্বাভাবিক কিছু মনে করেন নাই। যখন ওই 3টা লাইন আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ওনার কাছে চলে আসলো, তখন উনি সালাম দিলেন তাদেরকে, কিন্তু ওই সালামের কোনো উত্তর উনি শোনেন নাই। মনে হলো যে ওনারা এটা শোনেনই নেই। তারা তাদের মতো করে হাঁটা শুরু করলো, মানে যেই গতিতে হাঁটছিল সেই গতি কিন্তু কমে নাই, ওরা তাদের মতো করে মানে ওইভাবেই হেঁটে যাচ্ছে। আর রাস্তাটা তো চাপা ছিল যে এই 3টা লাইন যে হেঁটে যাচ্ছে, ওনার আসলে এটা ক্রস করে যে উনি উল্টো দিকে হেঁটে চলে যাবেন এরকম উপায় ছিল না। তো উনি কি করছে, একদম রাস্তার পাশে দাঁড়িয়েছেন আর কি, মানে যতটুকু সরা যায়। ওই রাস্তার পাশে একটা দেয়াল ছিল, ওই দেয়াল ঘেঁষে উনি দাঁড়িয়েছেন, এরপরে আর আসলে সরার সুযোগ নেই। এতগুলো মানুষ পার হতে হতে নাকি 25 থেকে 30 মিনিটের মতো লেগেছে। এর ভিতরে কিন্তু উনি আবার ক্রস করে উল্টা দিকে যাওয়ার সুযোগও পান নাই। আর এই যে এতগুলো মানুষ তাদের মতো করে হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ তার দিকে একবারের জন্য তাকায় নাই। যখন সবাই অতিক্রান্ত হয়ে চলে গেল, তখন উনি কি করেছেন, ওনার পথে হাঁটা দিয়েছেন। হঠাৎ করে একসাথে মনে হলো হাজার হাজার শেয়াল ডাকাডাকি শুরু করেছে। এমনিতেই তো শেয়াল যখন ডাক দেয়, ওই সাইড টাইড দিয়ে অন্য শেয়াল থাকলেও তারাও ডেকে ওঠে, তখন বোঝা যায় যে কতগুলো শেয়াল, 5টা 7টা 10টা। কিন্তু হাজার হাজার শেয়াল একসাথে ডেকে উঠলে সেটা খুব ভয়ঙ্কর শোনায়। তো এই আওয়াজটা আসছিল আবার পেছন দিক থেকে, মানে যেই দিকে এই যে 3টা লাইন ধরে যে লোকগুলোকে দেখা গেল এরা চলে গিয়েছে। তো উনি এই শেয়ালগুলোর ডাক দেখার জন্য, মানে কোন দিক থেকে আসছে উৎস দেখার জন্য পেছন দিকে তাকাবেন, হঠাৎ করে ওনার কানের কাছে কেউ ফিস ফিস করে বলে ওঠে, খবরদার পেছনে তাকাস না। জাস্ট একবারই বলেছে। এরপর উনি কি করেছেন, উনি ওনার বাড়ির দিকে দিয়েছেন দৌড়, আর দৌড়ে এই যে দরজার সামনে এসে ধপাস করে পড়ার মতো অবস্থা আর কি। তো এই ঘটনাটাই খুলে বলেন। আসলে ওই যে যারা 3টা লাইনে যাচ্ছিলেন তারা কারা ছিলেন, এত শেয়ালগুলোই বা কোত্থেকে আসলো। পরবর্তীতে একজন ইমাম সাহেবের সাথে কথা বললে উনি জানান যে এই যে তারেক ভাইয়ের আব্বু যাদেরকে দেখেছেন, এরা সবাই একটা গোত্রে বসবাস করা সবাই ভালো জিন আর কি। ওনারা মূলত রাতের বেলা ওই মাজারের ওই সাইডটাতে প্রায়শই যান, তবে মানুষজন তাদেরকে দেখে না। কখনো কখনো কেউ যদি দেখেও ফেলে তাহলে ওনারা কারো ক্ষতি করেন না। আর কেউ ইচ্ছাকৃতভাবে যদি তাদেরকে বিরক্ত করার চেষ্টা করে তাহলে হয়তোবা তারা চিন্তা ভাবনা করে যে একে ভয়টয় দেখাবো কিনা। আর ওই দিন তাদের একটা বিশেষ একটা প্রার্থনা ছিল বা এরকম কিছু একটা ছিল। ওই দিন তাদের সকলের সামনে তাদের সর্দার ছিল, যার দাড়ি অনেক বড়। আর যখন এই তারেক ভাইয়ের বাবা সালাম দিয়েছিলেন, সালাম দেওয়ার পর ওরা তো ওনাদের মতো করে চলে যাচ্ছেন। আর যখন উনি দেয়াল ঘেঁষে দাঁড়িয়েই আছেন, তখন কেউ কেউ নাকি ওই সর্দারের কাছে বলেছিল যে সর্দার এই তো এইভাবে দাঁড়িয়ে আছে, আমাদের অসুবিধা হচ্ছে। তখন সর্দার বলেছে, খবরদার, ওর মতো দাঁড়িয়ে থাক, তোমরা তোমাদের মতো হাঁটো, ওকে কিছু বলবা না। এই কারণেই নাকি অন্যান্য জিন যারা আছে, যারা ওই 3 লাইনের যারা সিকিউরিটির দায়িত্ব ছিল, তারা কেউই তারেক ভাইয়ের বাবাকে কিচ্ছু বলেনি। তবে যদি ওইখানে উনি তাদেরকে কোনো ধরনের বিরক্তির কোনো একটা ঘটনা ঘটাতো, যেমন বারবার তাদের সাথে কথা বলার চেষ্টা করত, বিরক্ত করত, তাহলে নাকি তার ক্ষতি হতো। তা আল্লাহর রহমতে ওনার এটা নিয়ে কোনো সমস্যা না হলেও ওই যে ভয়টা পেয়েছিলেন, এই ভয়ের কারণে ওনার 2 দিন হালকা জ্বর ছিল, এরপরে ওনার ঠিক হয়ে যায়, আর কোনো সমস্যা আল্লাহর রহমতে ওনার হয়নি। তো এটা তো ছিল 2016 সালের ঘটনা। তো এবার আসি বেশ এটা যে আগের ঘটনা বলবো সেটাও না, আবার আগের ঘটনাও বটে। আমার নাম হচ্ছে হেলাল, এই যে তারেক ভাইয়ের বাবার নাম হেলাল, প্রথম অংশে যার ঘটনা বললাম আর কি।
তো ছোটবেলায় ওনার খেলার সাথে অনেকে ছিলেন, তার বন্ধু মারুফ, শান্ত, আইমান, সুলতান চা, এরকম অনেকেই ছিলেন আর কি। তো উনি যখন ছোট ছিলেন তখনকার ঘটনা। তো এই বন্ধু বান্ধবদের এই সার্কেলের আবার মাছ ধরার জন্য বেশ নাম ডাক ছিল এলাকায়। আর তারেক ভাইয়ের আব্বুর একটা শখ ছিল, মানে হেলালাঙ্গের একটা শখ ছিল মাছ ধরা। প্রায়শই ওনারা মাছ ধরতে যেতেন। প্রতি রাতের মতো একদিন রাতে ওনারা বাইরে বের হয়েছেন, আর সবাই চলেও গিয়েছেন এলাকার বিলে। আর বছরের নির্দিষ্ট কিছু সময়ে ওই বিলগুলোতে প্রচুর মাছ পাওয়া যায়। তো ওনারা রাত 2-3টা পর্যন্ত, শুধু ওনারা না, আরো অনেকেই আসেন আর কি। তো ওনারা যেই সাইডটাতে গিয়েছেন ওই বিলের দক্ষিণ পাশে গিয়েছেন। নর্মালি বিলের দক্ষিণ পাশে সাধারণত কেউ যায় না, কিন্তু ওনাদের তো বয়স কম বলতে কি টকবগে তরুণ আর কি, এসব ভয় ডর আর যে তো নাই। আর যেহেতু একসাথে 4-5 জন আছে, ভয় ডর তো আরো থাকার কথা না। তো ওনারা তো মাছ ধরা ওখানে গিয়ে শুরু করেছেন। মোটামুটি অল্প সময়ের মধ্যেই ওনাদের কাছে যেই ব্যাগগুলো ছিল, যেগুলো নিয়ে এসেছেন, সেগুলো আল্লাহর রহমতে পরিপূর্ণ হয়ে গেছে। ওই এলাকাতে একজন শক্তিশালী জিনের উপস্থিতি রয়েছে, যাকে সবাই নাকি কাল দাদা বলে। ওই নাকি খুবই ভালো এবং ধার্মিক জিন। আর ওনাদের এলাকার মানুষ বলতে এই যে যেই তারেক ভাই যারা আছেন আর কি, ওনাদের যে বংশ, তো এই বংশের কোনো লোকের শরীরে নাকি উনি মাঝে মাঝে প্রবেশ করেন, অনেকের সাথে কথা বলেন, নানা পরামর্শ দেন, যেটা এখনো চলমান রয়েছে আর কি। আর উনি নাকি 200 বছর ধরে ওই এলাকায় বসবাস করছেন। তো যাই হোক, যদি কেউ কখনো বিপদে টিপদে পড়েছে, তখন দেখা গিয়েছে যে এই কাল দাদা বিভিন্ন সময় তিনি তার সাধ্য অনুযায়ী হেল্প করার চেষ্টা করেছেন। এই কাল দাদা নাকি এই তারেক ভাইদের কোনো এক পূর্বপুরুষের মাধ্যম দিয়েই এই গ্রামে এসেছেন, এবং এরপর থেকে উনি এই গ্রাম থেকে আর যান নাই, ওখানেই রয়েছেন। আজ পর্যন্ত নাকি ওই গ্রামে চুরি ডাকাতি খুব একটা হয় না। আর এই যে তারেক ভাই দাদা, উনি বলেছিলেন যে একদিন ভোরবেলা উনি অজু করতে গিয়ে দেখেন এই যে কাল দাদা, একদম সামনাসামনি তার সাথে দেখা হয়েছে। কিন্তু দেখা হলেও তিনি যে ওই তারেক ভাই দাদাকে কিছু বলেছেন বিষয়টা এরকম না। তো তারেক ভাইয়ের দাদা সামনাসামনি তাকে দেখেছেন, এবং দেখেন কি এই কাল দাদা হাতে একটা লাঠি নিয়ে কি যেন তাড়াচ্ছেন দৌড় দিয়ে। ওই আমরা গরু ছাগল তারাই না, যে এই হিস হিস করে এরকম তারাই না, তো ওই রকম কিছু একটা শব্দ করে উনি তাড়াচ্ছিলেন। এবং এই শব্দগুলো নাকি এতই বেশি ছিল যে উনি খুব ভয় পাচ্ছিলেন। খুবই অদ্ভুত টাইপের শব্দ ছিল। আর ঘটনা কিন্তু যখন ঘটেছে, এটা কিন্তু রাতের বেলা না, দিনের বেলাতে, শুধু উনি দেখেছেন। আর এই কাল দাদা নাকি যাকে পছন্দ করেন তাকেই শুধুমাত্র দেখাতেন। তো যাই হোক, এবার আসেন আসল ব্যাপারটাতে। সেটা হলো এই যে যিনি আমাদের তারেক ভাইয়ের বাবা, উনি অবশ্য এটা বিশ্বাস করতে চাইতেন না, কারণ উনি তো কখনো দেখেন নাই। তো ওইখানে একটা নদী রয়েছে, সারি নদী বলে। এই সারি নদীতে কোনো একটা সময় নাকি তারেক ভাইয়ের বাবা উনি ডুবে যাচ্ছিলেন। তো হঠাৎ করে দেখা গেল লম্বা জব্বা পরিহিত একজন ব্যক্তি, গলায় রুদ্রাক্ষের মালার মতো কোনো একটা মালা রয়েছে। তো উনি এসে খপ করে তার হাত টেনে ধরেছেন, এবং হাত টেনে ধরে একদম নদীর পাড়ে নিয়ে রেখেছেন, এবং বলছেন, কিরে তুই তো আমাকে বিশ্বাস করিস না তাই না? এখন বিশ্বাস করলি তো? তোদের বংশের এই নিয়ে আমি 6 জনের সামনে আসছি, তুই দিয়ে 6ষ্ঠ ব্যক্তি যে আমাকে তোদের বংশের কেউ দেখলি। এরপরে নাকি উনি সাথে সাথেই ভ্যানিশ হয়ে যান। এটা কিন্তু দুপুর বেলার ঘটনা। দুপুরবেলা কিন্তু এই ঘটনা ঘটেছিল। উনি নদীতে পড়ে গিয়েছেন, কোনো কারণে উনি সাঁতার কাটতে পারছিলেন না। হঠাৎ করে নাকি শরীরটা ভারী হয়ে যায়। উনি এমনি সাঁতার কাটতে পারেন, কিন্তু ওই সময় শরীরটা ভারী হয়ে যাওয়ার কারণে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। সাঁতার কাটা সম্ভব হচ্ছে ওনার পক্ষে আর কি। যাই হোক, এবার আসি আমরা সেই ঘটনাতে। সেই ঘটনাটা ওই যে মাছ ধরার সময় যেটা চলছিল আর কি, ওই মূল ঘটনাতে চলে আসি। তো মাছ ধরা তো শেষ। যখন শেষ হয়ে যায় তখন রাত 3টা হবে।
সকল বন্ধুর বলতে গেলে তো মাছ টাছ বেশ ভালোই পেয়েছে সবাই। এখন সবাই বাড়ির দিকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিছুক্ষণ হাঁটার পর যখন খালের পাশে ওনারা এসেছেন, ঠিক তখনই ওনার এক বন্ধু, যার নাম মারুফ, সে বলে, এই চুপ চুপ, সবাই চুপ, একদম শব্দ করা যাবে না। তো সবাই তো চুপ এবং বলছে নিচু হয়ে থাক। তো ওনারা মনে করেছেন, মানে এই যে তারেক ভাইয়ের বাবা মনে করেছেন যে, এবং ওনার অন্যান্য বন্ধু বান্ধবরা মনে করছে হয়তো ভাই বিলে কোনো মাছের পোনা দেখেছে, তাই নীরব হয়ে থাকার কথা বলেছে, যাতে মাছগুলো পালিয়ে না যায় শব্দ পেয়ে। কিন্তু 10 থেকে 15 সেকেন্ড পর ওনারা আসল ঘটনা ধরতে পারেন। কারণ ওনারা যেই জায়গাটাতে ছিলেন ওটা ইন্ডিয়ান বর্ডারের খুব কাছাকাছি। সেখানে মাঝে মাঝেই ওই বর্ডার হয়ে অনেক ধরনের প্রাণী চলে আসতো, বাঘও আসতো ওই সময়, এখন তো আর ওইরকম নাই। মাঝে মাঝে হরিণও চলে আসতো, হরিণকে ধরার জন্য বাঘও চলে আসতো। এরকম ঘটনা কিন্তু অনেকেই দেখেছে। বিভিন্ন সময় এই বাঘগুলোকে গ্রামবাসী আটক করত একটা সময়, কারণ সেগুলো গ্রামে ঢুকে গৃহপালিত পশু পাখির বা পশুগুলোর উপর আক্রমণ করতো আর কি। তবে কিছু কিছু বাঘ ছিল আবার মেছো বাঘ প্রকৃতির আর কি, ওই রকম রয়্যাল বেঙ্গল টাইগার ওইরকম বড় বাঘ ওই খুব একটা দেখা যেত না। আর এই মেছো বাঘগুলোই মূলত বেশি আসতো গ্রামের দিকে। তো যাই হোক, এখন ওনারা তো চুপ করে নিচু হয়ে বসে আছেন, কিন্তু একটা শব্দ ওনাদের কানে ভেসে আসে। এই শব্দ শুনে মনে হচ্ছে কোনোটা হাতি যদি দ্রুত হেঁটে যায় কেমন ধপ ধপ আওয়াজ হয় ওই রকম। ওনারা চিন্তা করছেন হাতি টাতি নাকি, কিন্তু না। হঠাৎ করে দেখেন প্রকাণ্ড আকারের একটা বাঘ, যার চোখ দুটো আগুনের মতো জল করে জ্বলছে। তো এই বাঘ দেখে তো ওনারা এক চুলো নড়তে পারছেন না। এই বাঘ আবার ওনাদের সামনে চলে আসছে। চিন্তা করছেন যে সর্বনাশ, এই বাঘের পেটে তো এখন সবাইকে যেতে হবে। কিন্তু না, বাঘ ওনাদেরকে কিছু না করে লাফ দিয়ে আর একটা জায়গায় গিয়ে প্রায় 20 ফুট দৈর্ঘ্যের একটা খাল অতিক্রম করে। আর ওনারা যখন দেখেছেন বাঘ ওখান থেকে সরিয়ে গেছে, ওনারা তো শরীরের সমস্ত শক্তি একত্র করে দিয়েছেন এক দৌড়। গ্রামের পাশেই তো সারি নদী, আর নদীর পাড়ে দিয়ে ওই সময় কিন্তু আসলে এই যে তারেক ভাইদের বাবার বাড়ির রাস্তা ছিল আর কি। এখন তো অনেক রাস্তা হয়ে গেছে, তখন একটি মাত্র রাস্তাই ছিল। ওনারা 10 মিনিট প্রাণপণে দৌড়ানোর পর ওই রাস্তাতে চলে আসছেন, কিন্তু মনে করেছিলেন যে এই ঝামেলা আর হবে না। ঝামেলা কিন্তু বাকি ছিল। ওনারা ওইখানে দাঁড়িয়ে পেছন দিকে তাকিয়েছেন, তখন কিন্তু নদী অনেকটা দূরে রেখে ওনারা চলে আসছেন। হঠাৎ করে দেখেন ওই যে বাঘটা, ওই বাঘটা ওনাদের অনেক কাছাকাছি চলে এসেছে এবং ওনাদের দিকে খুব রাগান্বিত দৃষ্টিতে দেখেছে। তো ওইখানে তারেক ভাইয়ের বাবার 2 বন্ধু ছিল, আইমান এবং সুলতান। এই আইমান এবং সুলতান ওইখানেই অজ্ঞান হয়ে যায়। আর ঠিক ওই মুহূর্তে ওই বাঘটি আবার একই রকম ভাবে লাফ দিয়ে রাস্তা ক্রস করে ওইখানে আরেকটা রাস্তা ছিল ওইটা দিয়ে চলে যায়। তারেক ভাইয়ের বাবা, মারুফ এবং শান্ত নামে একজন ছিলেন, তারা চিন্তা করছেন যে এত বড় লাফ একটা বাঘ কি কখনো দিতে পারে? হ্যাঁ, দিতে পারে, কিন্তু এত বড় লাফ তো দিতে পারে না। তো যাই হোক, ওনারা তো ওই অবস্থার পর চিৎকার শুরু করেছেন। তখন তো বয়স ওনাদের কম, এত সাহস আর ধরে রাখতে পারেন আর কি। তো চিৎকার করছেন। আশেপাশের বেশ কিছু মানুষের ঘুম ভেঙে গিয়েছে, যাদের দূরে দূরে বাড়ি ছিল, তারা আলো নিয়ে বের হয়েছেন। তাদের এই আলো দেখে, হাতে যে হারিকেনের আলো বা এগুলো দেখে ওনারা একটু স্বস্তি পান। লোকজন যখন চলে আসে তখন আইমান এবং সুলতানকে ধরে তাদের বাসায় নিয়ে যায় সবাই। তো পরদিন 5 জনই খুব অসুস্থ হয়ে যান। 2-3 দিন পর আল্লাহর রহমতে সব ঠিক হয়ে যায়। তো একজন হুজুর কিছুদিন পরে ওনাদের এলাকায় ওয়াজ মাহফিলে আসেন। তো যখন ওনার কাছে এই বিষয়টা জানানো হয়, উনি এই বিষয়টা নিয়ে জানার জন্য কিছুটা সময় চান। উনি ভারত থেকে আসছিলেন আর কি, খুব বড় একজন আলেম। তো কিছু সময় পর উনি আবার সবাইকে ডাকার পর বলেন যে আসলে আমি যার সাথে কথা বলেছি উনি খুব সম্মানিত একজন, আর ওনাকে এইভাবে ডাকা যায় না যে আমি ডাকলাম চলে আসলো। আমি আমার অনুগত জিনদের মাধ্যমে জেনেছি যে এই এলাকায় কাল দাদা নামে একজন খুব পরহেজগার জিন থাকে, যিনি মানুষের উপকার করেন। মূলত ওই দিন ওই বাঘ বেশে উনি এসেছিলেন। কেন এসেছিলেন এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমি তো তাকে আদেশ করতে পারি না। আমি আমার জিনদেরকে দিয়ে তাকে অনুরোধ করেছি যদি উনি সময় বের করতে পারেন আমার সাথে যেন এসে একটু সাক্ষাৎ করেন, আমি ওনার সাক্ষাৎ প্রার্থী।
তো উনি সম্মতি দেন এবং উনি এসেই আমার সাথে কথা বলেন। এটা কিন্তু ওই যে বলছে ভারতের ওই হুজুর, ওই কাল দাদা নিজেই এসে বলেছিলেন ওই বাচ্চাগুলো তো ওখানে আসছিল, ওই সময় ওদেরকে ক্ষতি করার জন্য কিছু দুষ্টু পিশাচগুলো ওদের পিছে পড়ে গিয়েছিল। আর ওই কাল দাদা যদি ওই সময় এসে ওদেরকে না তাড়াতেন তাহলে এই 5 জনেরই ভয়ঙ্কর বিপদ হতো। উনি মূলত দেখেছিলেন যে ওদের পিছনে পিশাচগুলো রয়েছে, তাই বাঘ বেশে এসে ওদেরকে তাড়িয়ে নদীর ওই পাশে পার করে দিয়েছিলেন। আর পরবর্তীতে এসে একটু রাগান্বিত দৃষ্টিতে তাদেরকে ভয় দেখিয়েছিলেন, কারণ হচ্ছে এই বিলের এই দক্ষিণ সাইডে আসার কথা না কারো। তো ওরা ওখানে কেন আসলো? এই দক্ষিণ সাইডে অনেক ভয়ের ঘটনা ঘটে, আর এই দুষ্ট পিশাচগুলো দক্ষিণ সাইডেই থাকে। এখানে তো ওদের বড় ধরনের বিপদ হতে পারত। এই জন্যই মূলত উনি রাগ করেছিলেন আর কিছুটা ভয় দেখানোর জন্য বেশ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছিলেন, এটাই, আর কিছু না। তো এই কাল দাদা নাকি এখনো রয়েছেন, এখনো ওই বংশের লোকদের উপর মাঝে মাঝে ভর করেন, কথা বলেন। আর উনি একটি কোরই গাছে নাকি পরিবার সহ থাকেন, উনি একা নান, উনি পরিবার সহই নাকি থাকেন। তো যাই হোক, এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলেই আমরা এই ধরনের ভালো জিনদের কথা অনেকেই জানি না, অনেকেই কিন্তু মানুষকে হেফাজত করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন। আমরা যখন বিভিন্ন ধরনের ভয়ের ঘটনাগুলো বলি, আপনারা খেয়াল করবেন প্রায় 99% ঘটনার ক্ষেত্রেই বাস্তব জগতের সাথে অতি প্রাকৃত জগতের যখন একটা কম্বিনেশন হয়, সেটাই ভয়ের ঘটনার দিকে চলে যায়। কিন্তু কোনো ঘটনা যদি এমন হয় সেটা পুরোটাই স্বপ্নে, কোনো একটা মেসেজ দেয়া হচ্ছে সেই ঘটনার মধ্যে, তাহলে জিনিসটা কেমন হতে পারে? হ্যাঁ প্রিয় লিসেনার্স, এমন একটি ঘটনা এখন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই, ওনার নাম শাকিল আহমেদ। উনি বর্তমানে সৌদি আরবের তাইফ শহরে রয়েছেন। তাইফ শহর সম্পর্কে একটু না বললে আমার মনের মধ্যে কিছুটা আক্ষেপ রয়ে যাবে। সৌদি আরবে যাওয়ার পর যেই শহরটা সবচেয়ে সুন্দর লেগেছে সৌন্দর্যের দিক বিবেচনায়, সেটি হচ্ছে তাইফ। সমুদ্র সমতল থেকে অনেক উঁচুতে এই তাইফ শহরের অবস্থান। তাইফ এত উপরে হওয়ার পরেও এটি মূলত কৃষি নির্ভর একটি এলাকা। তাইফে অনেক বাগান রয়েছে, ফলের বাগান রয়েছে, ফুলের বাগান রয়েছে, আর কৃষি খামার বা মাজরা যেটাকে বলে, এগুলো তো রয়েছেই। তাইফ শহরটাকে আমার কাছে ছবির মতো মনে হয়। আমি তাইফে পরিবার সহ আল সালামিয়া নামক স্থানে বেশ কয়েক রাত ছিলাম। তো আলহামদুলিল্লাহ, মসজিদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করেছি। আপনারা হয়তো অনেকেই ওই জায়গার আশেপাশে রয়েছেন, আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা আছেন ওই এলাকায় থাকেন, তো ওখানে গিয়েও অনেকের সাথে আমার দেখা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই যে শাকিল আহমেদ ভাই, উনি কিন্তু সৌদি আরবেরই একটি মাজরা বা বাগানে কর্মরত রয়েছেন। তো ওনার বাবা এবং ওনার আপন ছোট ভাই তারাও সৌদি আরবের অন্য একটি শহরে রয়েছেন, আল কাসিম শহরে রয়েছেন বলে জানিয়েছেন। তো 2024 সালের সেপ্টেম্বর মাসের 20 তারিখ রাতে উনি একটি স্বপ্ন দেখেন। মূলত উনি তাইফ থেকে রাত 3টার দিকে গাড়ি লোড করে, বিশেষ করে সবজির গাড়ি লোড করে তাইফ থেকে উনি জেদ্দায় যান। তো জেদ্দায় যেতে মোটামুটি ওনার ঘন্টা 2-2.5 বা ম্যাক্সিমাম ঘন্টা 3 লেগে যায় আর কি। তো উনি মোটামুটি একটু আর্লি শুয়ে পড়েন আর রাত 3টারও বেশ খানিক্ষণ আগে উঠে পড়েন। এরপর উনি চলে যান ওনার জিনিস নিয়ে জেদ্দাতে। উনি ওই রাত্রে অন্যান্য রাতের মতোই শুয়েছিলেন। তো শোয়ার পর হঠাৎ করে উনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে উনি দেখেন যে ওনাদের বাড়িতে ওনারা আছেন, ওনার মা বাবা দুজন, তারা তাদের মতো করে কথা বলছে। তারপর ওনার ভাই আছে, উনি আছেন। হঠাৎ করে কোত্থেকে যেন একটা ভয়ঙ্কর কালো কুচকুচে সাপ চলে আসে। এই সাপটা ঘরের মধ্যে ঢুকে পড়ে। তো এই সাপটা দেখার পর অন্যান্য সবাই বিচলিত হয়ে যায় অনেকটাই।
তো উনিও বিচলিত হয়ে যান। তবে ওনার বিচলিত হওয়া মানে শাকিল আহমেদ ভাইয়ের বিচলিত হওয়াটা বেশি, অন্যান্যরা খুব অতটা বিচলিত আসলে হচ্ছে না। তো সাপটা কি করলো, ঘর থেকে আবার বাইরে চলে গেল। তো উনিও বাইরে চলে গিয়েছেন সাপটাকে তাড়া করতে করতে, মানে সাপটাকে তাড়িয়ে দেবেন। আমরা দেখি অনেক সময় উঠানে খড় নেড়ে দেয়া থাকে আর কি, যখন ধানগুলা মারাই হয়ে যায় সেটাকে শুকানোর জন্য। তো ওই খড়গুলো কিন্তু সরানো মানে এলোমেলো করে ভালো করে শুকানোর জন্য কিন্তু এক ধরনের বাঁশের তৈরি বিশেষ এক ধরনের একটা লাঠির মতো থাকে। অনেকে এটাকে কাদাল বলে, তো বিভিন্ন ধরনের নামে, আঞ্চলিক নামে সেটাকে অভিহিত করা হয়। তো ওই রকম একটা জিনিস ছিল যেটার মাথার দিকে আংশিক একটু বাঁকা থাকে, মানে কঞ্চি যেই দিক দিয়ে বের হয় ওখানে কেটে দেওয়া থাকে। এই জন্য ওই অংশটা দিয়ে, মানে একটা কোটার মতো আর কি, ঠিক কোটা না, ওইটা দিয়ে খড়গুলো এলোমেলো করা হয়। তো ওই একটা জিনিস উনি হাতে পান এবং ওইটা নিয়ে উনি সাপটাকে ধাওয়া করেন। তো সাপটা থেমে যায়, থেমে ফোনা তুলে ওনার দিকে তাকায়। তো উনি কি করেন, ওনার হাতের ওই লাঠিটা দিয়ে ওই সাপটির মাথায় সজোরে আঘাত করে। আঘাত করার পর সাপটি ছটফট না করে বা পালিয়ে না গিয়ে এগিয়ে এসে ওরা ডান পায়ে একটা কামড়, বাম পায়ে আর একটা কামড় দেয়। তো এরকম কামড় দেওয়ার পরে ওই সাপটি ওখান থেকে চলে যায়। এরপর উনি তো হাত থেকে ওই লাঠিটা ফেলে দিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওনার কাছে মনে হচ্ছে ওনার শরীরটা ভারী হয়ে যাচ্ছে, শরীরে বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে। চিৎকার চেঁচামেচি শুরু করতে থাকেন। ওনার পরিবারের সদস্যরা চলে আসে, এই কি হয়েছে কি হয়েছে। উনি বলেন যে এই যে আমাকে সাপে কেটেছে। আর অনেক লোকজন চলে আসেন। উনি কিছুক্ষণ পরেই বুঝতে পারেন উনি মারা গেছেন। ওনার ডেড বডি পাশে শুইয়ে রাখা, উনি ওনার ডেড বডিকে দেখতে পাচ্ছেন। সবাই কান্নাকাটি করছে, কিন্তু উনি ওনার মাকে বলছেন যে মা কেঁদো না, আমি তো মরি নাই। কিন্তু অনেকেই ওনার কথা ওভাবে শুনতে পাচ্ছে না, আর উনি ওনার মতো করে বলেই যাচ্ছেন। উনি বুঝতে পারলেন যে উনি ওনার ডেড বডিটা দেখছেন, ওনার আত্মাটা ওই ডেড বডিটাকে দেখছে আর কি। মূলত মানে আত্মা থেকে শরীর বিচ্ছিন্ন হয়ে গেছে। সবাই তো কান্নাকাটি করছে, ওই লাশকে দাফন করার বন্দোবস্ত করছে। আর ওই মুহূর্তে উনি আল্লাহর কাছে খুব করে কান্নাকাটি করছেন যে আল্লাহ, আমাকে আর একবার সুযোগ দাও, আমাকে আর একবার জীবিত করে দাও। আমি ভালো কিছু কাজ করে আসি, আমার অনেক ভালো কাজ এখনো বাকি রয়ে গেছে, অনেক অসমাপ্ত কাজ রয়ে গেছে, সেগুলো শেষ করে আসি, আমাকে আর একবার সুযোগ দাও। তো এরকম করে উনি তো আল্লাহর কাছে বলছেন। এদিক দিয়ে ওনার ডেড বডিটাকেও নিয়ে যাওয়া হচ্ছে কবরের দিকে। তো এভাবেই ওনার ঘুমটা ভেঙে যায়। দেখেন যে 3টার প্রায় কাছাকাছি বেজে গেছে। দ্রুত উঠে উনি ট্রাকের কাছে চলে যান, কারণ উনি যেখানে থাকেন তার কাছে একটা বিশাল সবজির একটা বাজার আছে আর কি। ওখান থেকে মূলত ট্রাক নিয়ে চলে যেতে হয় জেদ্দার দিকে। তো উনি সেখানে গিয়েছেন, গিয়ে তো জেদ্দায় চলে যান। এরপরে উনি বেশ কয়েকবার এই একই স্বপ্ন দেখেছেন। ঠিক সেম স্বপ্ন উনি বারবার বারবার দেখছেন। আসলে এই স্বপ্নের রহস্যটা কি? স্বপ্নের রহস্য আমরা আসলে বলার মতো সক্ষমতা রাখি না। তবে এই ঘটনার মধ্যে কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে আমাদের সকলের জন্য। সেটি হচ্ছে, ঠিক এইভাবেই আল্লাহর নির্দেশে যখন আজরাইল আলাইহিসসালাম এসে আমাদের সামনে হাজির হবেন, তখন কিন্তু আমরা সবাই আল্লাহর কাছে বলবো, আল্লাহ আর একটু সুযোগ দাও, একটু ভালো কাজ করে আসি, অনেক কাজ বাকি রয়ে গেছে। কিন্তু আজরাইল আলাইহিস সালাম কিন্তু সেই সুযোগ আমাদেরকে দেবেন না, কারণ আমাদের হায়াত সেখানেই শেষ হয়ে যাবে। তো এরকম অনেকগুলো ঘটনাই কিন্তু বাস্তব জীবনেও আমরা বিভিন্ন সময় শুনেছি এবং বিভিন্ন কিতাবে কিন্তু এই ধরনের ঘটনা উল্লিখিত আছে। তো সেই ঘটনাগুলো এখন আলোকপাত করতে চাই না। মূল কথা এটাই যে আমাদের কখন সময় শেষ হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। এমনও তো হতে পারে যে আমি এই মুহূর্তে আপনাদেরকে যখন ঘটনা শোনাচ্ছি, যখন ঘটনা রেকর্ড করছি,
এটা যখন প্রচারিত হবে তখন আমি এই পৃথিবীতে থাকবো না, কিন্তু আমার ঘটনা কিন্তু আপনারা সকলেই শুনছেন তখন। সুতরাং আমরা কেউ বলতে পারি না যে আমরা কখন কে চলে যাব আল্লাহর ডাকে সাড়া দিয়ে, কি বড় কি ছোট, যে কোনো সময়ই আল্লাহর ডাকে আমাদেরকে সাড়া দিয়ে চলে যেতে হবে। আমাদের সকলের উচিত সেই ডাকে যখন আমরা সাড়া দিব যেন সাথে করে কিছু পাথেয় নিয়ে যেতে পারি, এবং সেই পাথেয়টা যেন অবশ্যই শিরক এবং বেদাত মুক্ত পাথেয় হয়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ধন্যবাদ শাকিল আহমেদ ভাইকে। মূলত উনি কোনো ভয়ের ঘটনা পাঠান নাই, একটি স্বপ্ন পাঠিয়েছেন শুধু, উনি কি স্বপ্ন দেখেছেন। তবে আমি অনুরোধ করব যে স্বপ্নের ব্যাপারগুলো কাউকে এভাবে না বলাটাই ভালো হবে।